স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে জারিন। ইউভান যেমন বাস্তবতাকে মেনে নিয়ে নিজের জীবনের পথ খুঁজে নিয়েছে, জারিনও তেমন সবকিছু মেনে নিয়ে নিজেকে সুখী রাখার চেষ্টা করছে। কিন্তু দুঃখের বিষয় হলো, চেষ্টা করলেই তো আর মনকে নিজের ইচ্ছে মতো বোঝানো যায় না। অবাধ্য মনটা বারবার ফিরে যায় ইউভানের কাছে। প্রতিদিন নিয়ম করেই তার মন খারাপ হয়। বিষণ্ণতার দীর্ঘশ্বাস যেন ছায়ার মতো তাকে ঘিরে রাখে। সে নিজেকে যতবারই বুঝাতে চায় সব শেষ, ইউভান এখন তার নয়, ততবারই বুকের ভেতরটা কেমন শূন্য হয়ে আসে। দিশেহারা মনে হয় নিজেকে। কেউ কেউ খুব সহজে অতীতকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে পারে, আবার কেউ কেউ চাইলেও পুরনো স্মৃতির মায়াজাল থেকে বেরিয়ে আসতে পারে না। জারিন সম্ভবত দ্বিতীয় মানুষগুলোর একজন। শত চেষ্টা করেও ইউভানকে ভুলতে পারছে না। ইউভানের কথা মনে পড়লেই হৃদয়ের খুব গভীরে সূক্ষ্ম এক চিনচিনে ব্যথা অনুভব করে সে। ব্যথাটা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে পুরো বুক জুড়ে, শিরায় উপশিরায়। কখনো সেই ব্যথার জ্বালাপোড়া করে, নিঃশব্দে তাকে ভেতর থেকে ভেঙে দেয়। তবে জারিন এখন আর আগের মতো কাঁদে না। চোখের জল লুকিয়ে রাখার কৌশল সে শিখে গেছে। যখন প্রচণ্ড মন খারাপ তাকে ঘিরে ধরে, তখন চুপচাপ বেলকনিতে গিয়ে দাঁড়ায়। দূরের আকাশটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। বুকের ভেতরে জমে থাকা সব দুঃখ যদি ওই বিশাল আকাশের কাছে উজাড় করে দেওয়া যেত। কখনো কখনো তবু দু চোখের কোণে ভিজে ওঠে অশ্রুর ছোট ফোঁটাগুলো। গাল বেয়ে নামার আগেই সে গোপনে মুছে ফেলে। বাবা মাকে বুঝতে দেয় না কখন এখনো তার ভেতরে কতটা না পাওয়ার কষ্ট জমে আছে। তার কেবল আক্ষেপ হয়, ভীষণ আক্ষেপ হয়, যে মানুষটাকে একসময় নিজের ভবিষ্যৎ ভেবেছিল, আজ সে মানুষটা অন্য কারো জীবনের অংশ। যে হাতটা একদিন তার হাত ধরার কথা ছিল, সেই হাত এখন অন্য একজনকে আগলে রাখছে। এই না পাওয়ার আক্ষেপই যেন জারিনকে সবচেয়ে বেশি পোড়ায়। বিষণ্ণ এক সন্ধ্যাবেলায় জারিন ছাদে এলো। আকাশের শেষ আলোটুকু ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। পশ্চিম দিগন্তে রোদের ফিকে আভা ছড়িয়ে আছে। চারপাশে সন্ধ্যার নরম অন্ধকার নামতে শুরু করেছে। জাইমা অবশ্য পই পই করে তাকে নিষেধ করেছিলেন এই ভর সন্ধ্যায় যেন সে ছাদে না যায়। কিন্তু কে শুনে কার কথা? জারিন মায়ের নিষেধ শুনল না। চার দেয়ালের ভেতরে বসে থাকলে তার দম বন্ধ হয়ে আসে। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে কিছুক্ষণ নিজের সঙ্গে থাকতে চায়। এই মায়ের কথাকে উপেক্ষা করেই ধীর পায়ে ছাদের দিকে এগিয়ে গেল জারিন। ছাদের কার্নিশে দাঁড়িয়ে প্রতিদিনের মতো আকাশের দিকে তাকিয়ে রইল মেয়েটা। কাঁদছে না সে, মন খারাপও না। সে কেবল নির্বিকার হয়ে তাকিয়ে রইল আকাশের দিকে। সন্ধ্যার আকাশ বড় চমৎকার লাগছে। সেদিকে তাকিয়ে থাকলে জারিনের বুকের ভেতরে প্রশান্তি আসে। জারিন এই প্রশান্তিটুকু সহ্য হলো না জাইমার। হাতে 2 কাপ চা নিয়ে তিনিও ছাদে এলেন। এসে দাঁড়ালেন জারিনের পাশে। জারিনের দিকে না তাকিয়ে চায়ের কাপটা এগিয়ে দিলেন ওর দিকে। শূন্যে তাকিয়ে বলে উঠলেন, মা, এত নীরব হয়ে গেলি? তোকে এভাবে দেখতে যে ভালো লাগে না মা।
একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা কর প্লিজ। তুই এভাবে থাকলে আমার আর তোর বাবার ভীষণ কষ্ট হয় মা। অন্তরের গহীনে যে আগুন জ্বলছে, তার দহন শুধু আমিই জানি। পৃথিবী দেখে কেবল আমার নীরবতা। মেয়ের ভাবলেশহীন হয়ে বলা কথাটা শুনে জাইমার কষ্ট হলো। কি করলে মেয়ের এমন আকাশসম দুঃখ দূর করবেন তিনি? ঠিক কি করলে তার মেয়েটার মন ভালো হবে? তারা তো জারিনের প্রেমে বাধা হননি। প্রেমিক যদি ধোঁকা দেয়, এখানে তাদের বা কি করার আছে? অবশ্য এটাকে ধোঁকা দেওয়া ও বলা যায় না। ছেলে মেয়েগুলো পরিস্থিতির চাপে পড়েছে। তিনি স্নেহের সাথে জারিনের কাঁধে হাত রাখলেন। মা, তুই এমন করে থাকলে আমাদের কি হবে? আমাদের একটা মাত্র মেয়ে তুই। জীবনে এমন অনেক চড়াই উতরাই পার করতে হয়, এর নামই তো জীবন। মা, এখানেই সব শেষ হয়ে যায়নি। তুই চাইলেই আবার সব নতুন করে শুরু করতে পারবি। আম্মু, আমি অস্ট্রেলিয়ায় যেতে চাই, মামার কাছে। ওখানে গিয়েই লেখাপড়া শেষ করতে চাই। এদেশে এদেশের পরিচিত আকাশ আমাকে ইউভানের কথা মনে করিয়ে দেয়, অথচ তাকে মনে করাও আমার জন্য পাপ। চারপাশে তখন ঘন অন্ধকার নেমে এসেছে। আজ আকাশে চাঁদও ওঠেনি। দূরের বাড়িগুলোর জানালায় জ্বলে থাকা ক্ষীণ আলো ছাড়া চারিদিকে যেন নিস্তব্ধতার রাজত্ব। জাইমা কিছুক্ষণ স্তব্ধ হয়ে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। জারিনের কথাটা যেন তিনি ঠিক বিশ্বাস করতে পারছেন না। দেশের বাইরে চলে যেতে চায় জারিন, তাদের একমাত্র মেয়ে, জন্মের পর থেকে যাকে এক মুহূর্তে চোখের আড়াল করতে পারেননি, সেই মেয়েটা আজ এত দূরে চলে যাওয়ার কথা বলছে। কত দূরে, যেখানে চাইলে প্রতিদিন দেখা করা যাবে না। মন খারাপ হলে মেয়েটার পাশে গিয়ে বসা যাবে না। অসুস্থ হলে নিজের হাতে মাথায় পানি ঢেলে দেয়া যাবে না। জাইমার বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল। তিনি ধীরে ধীরে জারিনের দিকে ফিরলেন। মেয়েটার মুখে কোনো জেদ নেই, কোনো আবদারও নেই, আছে শুধু প্রচণ্ড ক্লান্তি। যেন এই শহর, এই বাড়ি, এই পরিচিত আকাশ সবকিছু থেকে একটু দূরে চলে গিয়ে নিজের ভেতরের ক্ষতগুলো সারিয়ে তুলতে চায় সে। জাইমা নরম গলায় বললেন, এত দূরে চলে যেতে চাস কেন মা? আমাদের ছাড়া থাকতে পারবি? জারিন কিছুক্ষণ চুপ করে রইল। হাত হাতে ধরা চায়ের কাপটার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, জানি না পারবো কিনা, কিন্তু এখানে থাকলে আমি কিছুতেই স্বাভাবিক হতে পারছি না আম্মু। আমার মনে হয় এই বাড়ির প্রতিটা জায়গায় ইউভানের স্মৃতি আছে। এই ছাদে দাঁড়ালে ওর কথা মনে পড়ে। রাস্তায় বের হলে মনে হয় এই বুঝি ওকে দেখতে পাবো। প্রতিদিন একই স্মৃতির মধ্যে থেকে আমি আর পারছি না। কথার শেষ দিকে তার কণ্ঠ ভারী হয়ে এলো, তবু সে কাঁদল না। জারিন আকাশের দিকে তাকিয়ে আবার বলল, আমি ইয়োভানকে ভুলে যেতে চাই না আম্মু। হয়তো কাউকে সত্যি ভালোবাসে তাকে পুরোপুরি ভুলে যাওয়া যায়ও না। আমি শুধু এক এই কষ্টটাকে নিয়ে বাঁচতে শিখতে চাই। নিজের একটা নতুন জীবন গড়তে চাই। হয়তো অনেক দূরে গেলে হয়তো একটু সহজ হবে সবকিছু। এখানে থাকলে আমি পারবো না। জাইমা মেয়ের দিকে তাকিয়ে রইলেন। তিনি বুঝতে পারলেন জারিন পালিয়ে যেতে চাইছে না, সে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। তিনি ধীরে ধীরে মেয়ের মাথায় হাত রাখলেন। তোর বাবা আর আমি তোর ভালো ছাড়া কিছুই চাই না মা, কিন্তু হুট করে এত বড় সিদ্ধান্ত নেওয়া যায় না। আগে তোর বাবার সঙ্গে কথা বলি,
তারপর তোর মামার সঙ্গেও কথা বলবো। জারিন মায়ের দিকে তাকালো। চোখে ক্ষীণ এক আশার আলো ফুটে উঠল। তুমি রাজি? জাইমা সঙ্গে সঙ্গে উত্তর দিল না। মেয়ের কপালে আলতো করে হাত বুলিয়ে দিলেন। তারপর মৃদু স্বরে বললেন, তুই যদি সত্যি মনে করিস দূরে গেলে তোর মনটা একটু ভালো হবে, তাহলে আমি তোকে আটকে রাখবো না। মা হয়ে তোকে কষ্টে দেখতে পারছি না। তবে একটা কথা মনে রাখিস, দেশ বদলালেই সব স্মৃতি মুছে যায় না। নিজের মনটাকেও ধীরে ধীরে নতুন করে বাঁচতে শিখতে হয়। জারিন মৃদু মাথা নাড়ল। তারপর অনেকদিন পর সে নিজে থেকে মায়ের কাঁধে মাথা রাখল। জাইমা এক হাত দিয়ে মেয়েকে জড়িয়ে ধরলেন, অন্য হাতে চায়ের কাপটা ধরে রইলেন। অন্ধকার আকাশের নিচে মা মেয়ে দুজনে কিছুক্ষণ নীরব হয়ে দাঁড়িয়ে থাকলেন। জারিন চোখ বন্ধ করল। তাকে চলে যেতে হবে অনেক দূরে, পরিচিত শহর, পরিচিত আকাশ আর ইউভানের স্মৃতিগুলো থেকে দূরে। কিন্তু মানুষ কি সত্যি ভালোবাসার স্মৃতি থেকে দূরে যেতে পারে, নাকি দূরত্ব শুধু মানুষকে নতুন করে বাঁচতে শেখায়? উত্তর জারিনের জানা নেই। সেই উত্তরের খোঁজেই তাকে চলে যেতে হবে। চিন্তা করতে করতে বোধহয় মেহরাবের মাথাই খারাপ হয়ে যাবে। তারপর তার নতুন পরিচয় হবে। মেয়েটা বোবা, আবার পাগলও। পাগল হবে নাই বা কেন? সেই যে ইভার কাছ থেকে ইউভানের প্রয়োজনীয় কাগজপত্রগুলো এনে রেখেছে, তারপর থেকে সেগুলো যেন তার গলার কাটা হয়ে আছে। কাগজগুলো ইউভানকে দেবে কিভাবে? ইউভান যে ওই বাড়ির নামটুকু শুনতে পারে না। চৌধুরী বাড়ির কথা উঠলেই মানুষটার চোখ মুখ বদলে যায়, কণ্ঠ কঠিন হয়ে ওঠে, যেন সেই বাড়ির সঙ্গে জড়িয়ে থাকা প্রতিটি স্মৃতি তাকে ভেতরের থেকে আহত করে। সেই দিন রাতের কথা মনে পড়তেই মেহরাবের বুকের ভেতরটা কেমন ধক করে উঠল। খাওয়ার সময় অনেকক্ষণ আমতা আমতা করার পর সে ইয়োভানকে ইশারায় বলেছিল, ওই বাড়ি থেকে কিছু জিনিস আনতে পারলে বোধহয় আমাদের সুবিধা হতো, আপনার কষ্টটাও কমতো। মেহরাবের ইশারা বুঝেই ইউভান খাওয়া থামিয়ে দিয়েছিল। হাতের লোকমাটা ধীরে ধীরে প্লেটের উপরে রেখে তার দিকে তাকিয়েছিল। মুহূর্তের মধ্যেই মুখের কমলতা কোথায় যেন হারিয়ে গিয়েছিল। কণ্ঠটা হয়ে উঠেছিল ধীর ও কঠিন। যা একবার ছেড়ে এসেছি তা আর কখনো গ্রহণ করব না। একটু থেমে সে আবারও বলেছিল, তুই আমার স্ত্রী, তোকে ভালো রাখার দায়িত্ব যখন নিয়েছি, জীবন দিয়ে হলেও সেই দায়িত্ব পূরণ করার চেষ্টা করব মেহরাব। একটু কষ্ট হবে, এই আর কি। কথাটা বলার সময় ইউভানের চোখে কি ছিল মেহরাব জানে না। সে শুধু ইউভানের চোখে দেখতে পাচ্ছিল অদম্য জেদ আর দায়িত্ব পালনের দৃঢ় প্রত্যয়। তারপর মেহরাবের দিকে তাকিয়ে কণ্ঠটা একটু নরম করে বলেছিল, তোর কষ্ট হবে না মেহরাব, তোকে কষ্টে রাখবো না আমি। তুই শুধু আমার পাশে থাকিস, হ্যাঁ, যেন আমার কষ্টগুলো সফল হয়। কয়েক মুহূর্ত চুপ থেকে সে আবার বলেছিল, ওই বাড়ির কথা আর বলিস না প্লিজ। জানি তোর মায়ের জন্য খারাপ লাগে, কিন্তু একবার সেই দিনের ঘটনাটা ভেবে দেখ। যাদের কাছে আমরা এত সহজে বোঝা হয়ে গেলাম, তাদের কাছে আর কিছু চাইতে আমার ইচ্ছে করে না। মেহরাব ইউভানের কথার বিপরীতে আর কিছু বলতে পারেনি। ইউভানের জেদ সম্পর্কে তার ভালোভাবেই জানা আছে। মানুষটা একবার কোনো সিদ্ধান্ত নিলে সহজে সেখান থেকে সরে আসে না। নিজের কষ্ট সে সহ্য করতে পারবে,
কিন্তু আত্মসম্মানে আঘাত লেগেছে এমন কোনো কিছু আর কখনো গ্রহণ করবে না। আর সমস্যাটা ঠিক এখানেই। মেহেরাব কিভাবে বলবে সে ইভার সঙ্গে দেখা করেছে? কিভাবে বলবে ইউভানকে না জানিয়ে চৌধুরী বাড়ি থেকে তার কাগজপত্র এনে ফেলেছে? ইউভান যদি ভাবে সে তার কথা অমান্য করেছে, যদি ভাবে মেহেরাব এখনো ওই বাড়ির মানুষদের উপর ভরসা করে, না, মেহেরাব কিছুতে ইউভানকে এমনটা ভাবতে দিতে পারবে না। কিন্তু এই কাগজগুলো তো ইউভানেরই। এগুলো থাকলে মানুষটার কত সুবিধা হবে। জাতীয় পরিচয়পত্র থাকলে হয়তো ভালো কোনো কাজ খোঁজা সহজ হবে। প্রয়োজন হলে নিজের পরিচয় প্রমাণ করতে পারবে। আর বইগুলো, ইউভান কত আশা নিয়ে তাকে পড়াশোনা চালিয়ে যেতে বলেছে, অথচ সেই বইগুলো এসেছে ওই বাড়ি থেকে। নিজের ফোনটাও লুকিয়ে রেখেছে, বইগুলো কোনো রকমে আড়াল করে রেখেছে। কিন্তু আর কতদিন ভাই? একদিন না একদিন তো ইউভানের চোখে পড়বেই। আর যেদিন পড়বে সেদিন কি বলবে সে? ভাবতেই মেহরাবের বুকের ভেতরটা কেঁপে উঠল। মানুষটা তার জন্য নিজের বাড়ি ছেড়েছে, নিজের পরিচিত জীবন, আরাম, আয়েশ সবকিছু পেছনে ফেলে আজ গ্যারেজে কাজ করছে। সারাদিন রোদে পুড়ে হাত কেটে ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফেরে। এমন একজন মানুষকে সে কষ্ট দেবে কিভাবে? কিভাবে বলবে সে লোকটার অবাধ্য হয়েছে? অস্থির চিত্তে মেহেরাব ঘরের ভেতরে পায়চারি করতে লাগলো। একবার টেবিলের কাছে যায়, আবার ফিরে আসে। কখনো নিজের হাতের আঙ্গুলগুলো মুচড়ে ধরে, কখনো কপালে হাত ঠেকিয়ে গভীর চিন্তায় ডুবে যায়। কি করবে সে? সত্যিটা বলে দেবে? কিন্তু ইউভান যদি রেগে যায়? আবার লুকিয়ে রাখবে? কিন্তু লুকিয়ে রাখাও তো এক ধরনের ভুল। ইউভান তার উপর এত বিশ্বাস করে, সেই বিশ্বাসের আড়ালে কিছু লুকিয়ে রাখতে তার নিজেরই খারাপ লাগছে। মেহরাব হঠাৎ থেমে গেল। দরজার পাশে রাখা ব্যাগটার দিকে তাকালো সে। ব্যাগের ভেতরেই আছে ইউভানের জাতীয় পরিচয়পত্র, প্রয়োজনীয় কাগজপত্র। ব্যাগটা যেন নীরবে তাকে ডেকে বলছে, আমাকে আর কতদিন লুকিয়ে রাখবি? এইবার আমাকে বের কর ভাই। এখানে থাকতে আমার দম বন্ধ লাগছে। মেহরাব ধীরে ধীরে ব্যাগটার কাছে গিয়ে বসে পড়ল। চেইন খুলে কাগজগুলো বের করল। সবার উপর ইউভানের জাতীয় পরিচয়পত্র। কার্ডটার উপরে থাকা ছবির দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল সে। ছবির ইউভান আর এখনকার ইউভানের মধ্যে কত পার্থক্য! ছবিতে মানুষটার মুখে ছিল চিন্তার ছাপ, চোখে ছিল ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন। মানুষ বলে মানুষের আইডি কার্ডে নাকি ছবি ভালো ওঠে না, অথচ ইউভানের ছবিটা কি দারুণ এসেছে! কি সুন্দর নাদোষ নুদোষ ছিল তখন। আর এখন? এখন সেই মানুষটা প্রতিদিন শুধু লড়ছে। মেহরাব আলতো করে কাঠটার ওপর আঙ্গুল বুলিয়ে দিল। কেন জানি সে তখন করে বসলো আরেক কাজ। ইউভানের আইডি কার্ডটা নিজের বুকের কাছে চেপে ধরল। তারপর আবারও চিন্তাগুলো মাথা চাড়া দিয়ে উঠল। সে এই জিনিস দিয়ে করবেটা কি? কিভাবে ইউভানকে কাগজগুলো দেবে যাতে মানুষটা কষ্ট না পায়? কিভাবে তাকে বোঝাবে সে চৌধুরী বাড়ি থেকে কিচ্ছু নেয়নি, সে শুধু ইউভানের নিজের জিনিসগুলো ফিরিয়ে এনেছে যাতে তার কষ্টটা কমে? মেহরাব দীর্ঘশ্বাস ফেলল। সমাধান এখন আর তার কাছে নেই, তবে একটা সিদ্ধান্ত সে নিয়ে ফেলেছে। আজ ইউভান বাসায় ফিরলে সে আর মিথ্যে বলবে না। ভয় লাগলেও সত্যিটা তাকে বলতেই হবে। দেখতে দেখতে সময় কেটে গেল। সারাদিনের অস্থিরতা আর দুশ্চিন্তার ভেতরে কখন যে সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এসেছে মেহরাব টেরই পায়নি। দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটায় ৯টার ঘরে ছুতেই
ইয়োভান ফিরল। প্রতিদিনের মতো রাত ৯টার দিকে বাসায় এলো সে। সারাদিনের পরিশ্রমে শরীরটা ভীষণ ক্লান্ত, মুখে ধুলো জমে আছে, কপাল ঘামে ভেজা। গ্যারেজে কাজ করতে করতে হাতের ক্ষতগুলো প্রতিদিন আরো স্পষ্ট হয়ে উঠছে। তবু আজ তার মুখের ক্লান্তির ছাপের চেয়ে আনন্দের আভাই বেশি, কারণ আজ ইয়োভান তার বাকি বেতন পেয়েছে। কাজে যোগ দেওয়ার প্রথম দিকেই প্রয়োজনের জন্য কিছু টাকা আগাম নিয়েছিল ইয়োভান। আজ মাসের শেষ হিসাবে সেই টাকা বাদ দিয়ে বাকি বেতনটা তার হাতে তুলে দিয়েছে গ্যারেজের মালিক। টাকার অঙ্ক খুব বড় কিনা সেটা এই মুহূর্তে ইয়োভানের কাছে গুরুত্বপূর্ণ নয়। এই টাকা তার নিজের পরিশ্রমের অর্জিত, সারা মাসের ঘাম, ক্লান্তি আর কঠোর পরিশ্রমের ফল। নিজের পায়ে দাঁড়িয়ে নতুন জীবন শুরু করার প্রথম সাফল্য। দরজার সামনে দাঁড়িয়ে ইয়োভান কলিং বেলে চাপল। ভেতরের থেকে দ্রুত এগিয়ে এসে দরজা খুলল মেহেরাব। দরজা খুলতেই ইয়োভান তাকে দেখে চমৎকার একটা হাসি দিল। ইয়োভানের মুখে এমন উজ্জ্বল হাসি দেখে মেহেরাব অবাক হলো। বই কি, সারাদিন ধরে সে ভাবছে কিভাবে ইয়োভানকে কাগজগুলোর কথা বলবে। মানুষটা রেগে যাবে কিনা, কষ্ট পাবে কিনা, এসব চিন্তায় তার মাথা ভার হয়ে ছিল। এখন ইয়োভানকে দেখে মেহেরাবের বুকে প্রশান্তি ছড়িয়ে পড়ল। মেহেরাব একটু সরে দাঁড়িয়ে তাকে ভেতরে আসার পথ করে দিল। ইয়োভান ঘরে ঢুকে ড্রয়িং রুম পেরিয়ে সোজা তাদের ছোট্ট ঘরের দিকে এগিয়ে গেল। সাধারণত বাসায় ফিরে এসে কিছুক্ষণ সোফায় বসে বিশ্রাম নেয়, কিন্তু আজ সে একবারও সেখানে বসল না। মেহেরাব বিস্মিত চোখে তার পেছনে পেছনে গেল। ঘরে ঢুকে ইয়োভান শার্টের পকেটে হাত দিল, তারপর খুব যত্ন করে ভাঁজ করা টাকাগুলো বের করল। কয়েক মুহূর্ত সে নোটগুলোর দিকে তাকিয়ে রইল, তারপর মেহেরাবের দিকে হাত বাড়িয়ে দিল। নে। মেহেরাব ব্রু কুঁচকে তার হাতের দিকে তাকালো। এরপর ইয়োভান নিজের টাকাগুলো মেহেরাবের হাতে দিয়ে দিল। মেহেরাব অবাক হয়ে একবার টাকার দিকে, একবার ইয়োভানের মুখের দিকে তাকালো। ইয়োভান হাসল। সেই হাসিটা আজ অন্যরকম, গর্বে ভরা, স্বপ্নে ভরা। দেখ মেহেরাব, আমার কষ্টে অর্জিত প্রথম বেতন। ইয়োভানের হাত আর মেহেরাবের হাতের মাঝখানে টাকাগুলো। ইয়োভান আবার বলল, ওই বাড়ির সবাই ভেবেছিল আমি অকর্মা, ভেবেছিল আমি তোকে ভালো রাখতে পারবো না, তোকে খাওয়াতে পারবো না, নিজের দায়িত্ব নিজে নিতে পারবো না, রাস্তায় রাস্তায় রাত কাটিয়ে আবারও ফিরে যাব। কথাগুলো বলার সময় তার চোখে মুখে এক মুহূর্তের জন্য পুরনো অপমানের ছায়া নেমে এলো, কিন্তু পরক্ষণেই সে আবার হাসল। দেখ মেহেরাব, আমি পেরেছি, নিজের পরিশ্রমে উপার্জন করেছি। দেখবি এভাবে একদিন আমরা সফল হয়ে যাব। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আমাদের কাউকে লাগবে না মেহেরাব, আমরা দুজন একসঙ্গে থাকলে সব পারবো। কথাগুলো শুনে মেহেরাবের বুকের ভেতর কেঁপে উঠল। তার হাতে তখন ইয়োভানের প্রথম মাসের পরিশ্রমের ফল। সেই টাকার সঙ্গে মিশে আছে মানুষটার সারা মাসের ঘাম, ক্লান্তি, অপমানের বিরুদ্ধে লড়াই আর নতুন জীবনের স্বপ্ন। মেহেরাবের চোখ ভিজে উঠল, হাত নাড়িয়ে বলল, আপনি পারবেন, আমরা অবশ্যই পারব। ইয়োভান তার ইশারা বুঝতে পারল। মেহেরাবের চোখে জল দেখে তার মুখের হাসিটা একটু নরম হয়ে গেল। কাঁদছিস কেন? মেহেরাব দ্রুত মাথা নাড়ল। না, সে কাঁদছে না, কিন্তু চোখের কোণ দিয়ে ততক্ষণে এক ফোঁটা জল গড়িয়ে পড়েছে। ইয়োভান মৃদু হেসে বলল, এই পাগলি,
আমি খুশি হয়ে এসেছি আর তুই কাঁদছিস। দেখেছিস, চৌধুরীদের সাহায্য ছাড়াই আমি পেরেছি। আর কখনো ওই বাড়ির কথা বলবি না। কথাটা শুনে মেহেরাবের হাসি উড়ে গেল। মনে হলো তার বুকের উপর আবারও কেউ একটা পাহাড় এনে বসিয়ে দিয়েছে। চলবে।